তারা ভালো আছে আর ভালো থাকবে আম্মা। আপনার পাগল ছেলে তাদের ভালো রেখেই ছাড়বে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন আর শুধু রবের দুয়ারে প্রার্থনা করুন মৌনতার যাত্রাটা যেন একটু সহজ হয়। নির্জনা বেগম নির্নিমেষ চেয়ে বললেন, আমার এ রোজের সব কষ্টের কারণ আমরা তপবন। ওই যে বললাম, ভাগ্য এটা আমাদের হাতে নেই আম্মা। প্রৌঢ় মাথা নেড়ে সায় জানায়। তপবন স্মিত হেসে বলল, তবে চলুন, আব্বু ক্লাব থেকে সোজা রেস্তোরাঁয় আসবে। একসাথে সবাই গেলে সবার মন ভালো হয়ে যাবে। রোজ তানসানের খুবই মন খারাপ। আচ্ছা ঠিক আছে। নির্জনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। জীবনের প্রতিটা কঠিন পর্যায়ে ছেলেটা শক্ত হাতে তার সঙ্গ দিয়েছে। এমনকি সৎ মা থেকে মা হয়ে ওঠার পথটাও তপবনই সহজ করেছিল। 9টা বাজতেই সকলে পড়া শেষ করে একদম তৈরি বাইরে যাওয়ার জন্য। এরপর পুরো পরিবারের সবাইকে নিয়ে একটা চমৎকার সুখময় নৈশভোজ শেষ করে তারা একটু শপিং করলো, ঘোরাফেরা করলো। সকলের মন খারাপে একটু একটু করে ফিকে পড়তে লাগলো। কিন্তু এত সবকিছুর মাঝে রূপকথাকে ভারী শ্রান্ত দেখালো। সকলে তখন নিউ মার্কেট এরিয়াতে জুস খাচ্ছিল। তপবন ধীর কদম স্ত্রীর পাশে এসে দাঁড়ালো, নিচু স্বরে শুধালো। মন খারাপ মুরবি? রূপকথা শ্রান্ত চোখে তাকায়, শ্রান্ত স্বরেই বলল, একটু ক্লান্ত। তপবন হাত বাড়িয়ে আগলে নেয় ছোট্ট মেয়েটিকে, নম্র স্বরে বলল, আর 10 মিনিট, তারপরে বাসায় চলে যাব। সমস্যা নেই। ফুচকা খাবে? তপবনের এহেন প্রস্তাবে রূপকথা উজ্জ্বল দৃষ্টি ফেলল। তপবন হতাশার নিঃশ্বাস ফেলল। মেয়েটির চাপা আনন্দ দেখে হতাশার সুরেই বলল, আমার বউ আমার নাম শুনলে শুধু খুশি হয় না, যতটা খুশি হয় ফুচকার নামটা শুনলেও। রূপকথার ভ্রু কুচকে বলল। ফুচকার সাথে আপনার কি সম্পর্ক? তপবন কাঁধ ঝাঁকালো। কোনো সম্পর্কই নেই, কিন্তু আমার কেন জানি নিব্বানিব্বির মতো হিংসে হচ্ছে। আমার বউ আমার থেকে বেশি ফুচকাকে ভালোবাসে। এর থেকে বাজে কথা আর কিছুই হতে পারে না। রূপকথা মিটিমিটি হাসলো। ভালো লাগে যখন মানুষটা তার প্রতি ভালোবাসায় হিংসা প্রকাশ করে। সে মিনমিনে স্বরে বলল, ফুচকা থেকেও ফুচকা যে খাওয়ায় তাকে বেশি ভালোবাসি। তপবন নুইয়ে গেল। কি বললে? শুনতে পারলাম না। আপনি শুনতে পেয়েছেন, এখন অভিনয় করছেন। রূপকথা সরব ঠোঁটে ঠোঁট চাপলো। তপবন মিটিমিটি হেসে বলল, সত্যিই শুনিনি, আবার বলো। শোনার প্রয়োজন নেই। রূপকথা রেগে বলেই হাঁটা দিল ছেলের কাছে। তপবন গা দুলিয়ে হেসে আঁকড়ে ধরে মেয়েটির হাত আস্তে ধীরে ফের নিজের পাশে আগলে নিয়ে ক্ষীণস্বরে বলল, ভালোবাসি মুরব্বি। একটু ফুচকা খাইয়ে যদি এত সুন্দর কথা শোনা যায়, তবে আজ থেকে প্রতিদিন আপনার জন্য ফুচকা বরাদ্দ হলো। সত্যি? কিন্তু পরবর্তীতে রোজ ভালোবাসি বলতে হবে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তপবন চোখ ভরে দেখে হাসি মাখা মুখটি দুষ্টু হেসে বলল, 3 দিনে ভালোবাসা পেয়ে গেছি, আর ফুচকা পাবে 4 দিন পরে। রূপকথা রেগে গেল। রেগে লোকটার পেটে আলতো ঘুষি মেরে বলল, চিটার করবেন না। তপবন হাসতে হাসতে মেয়েটার হাত ধরে এগিয়ে যায় ফুচকার কাছে। যেতে যেতে হাঁক ছেড়ে বলে, ও রোজ জবা, তোমরা ফুচকা খেতে চাইলে ভাইজানের পিছু পিছু আসতে পারো। ফুচকার নাম শুনতে রোজার জবা এক ছুট লাগালো, কিন্তু তানসান গেল না। বাবা মোটেও অ্যালাউ করেন না তার ফুচকা খাওয়া, অথচ তার খেতে ইচ্ছা করছে। সে দাদু আর দাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খেয়ে কিয়ৎকাল বাদ নিজেও ফুচকার কাছে গিয়ে দাঁড়ালো। তপবন ছেলেকে দেখে এক হাতে আগলে নিল বুকের সাথে। সন্ধিয়ান হয়ে শুধায়, কি হলো পাপা, আপনি এখানে? আপনি কি এখানে এক প্লেটে? বাবার কথায় তানসান মিনমিন করতে করতে মাথা নাড়ল। সে খাবে। তপবনের হতাশার নিঃশ্বাস ফেলে বলল, সৎ স্বর্গে সড়ক বাস, অসৎ স্বর্গে সর্বনাশ। বলে স্ত্রীর দিকে তাকালে সে বোকাশোকা হাসলো। তপবন ঠোঁট কামড়ে হাসি আটকায় বোকাশোকা অপরাধীর ন্যায় মুখটা দেখে। সে আজ কাউকে হতাশ করলো না। ছেলেকেও ফুচকা খাওয়ালো। রাতের খাবার খেয়েও সকলে গোগ্রাসে ফুচকা খেতে দেখে তপবন মৃদু অবাক হয়ে শুধালো, তোমরা ঢুকাচ্ছ কোথায় এগুলো? মাত্র না ডিনার করে আসলে? রোজ খেতে খেতে নিজের পেট দেখিয়ে বলল, এখানে একটা ট্যাক্সি আছে ভাইজান। তপবন হো হো করে হেসে উঠল। বোনের কথায় মাথায় হাত দিয়ে বলল, সবকটাই দুষ্ট হচ্ছ। বলতে বলতে সে উদাসীন হয়। তার ছোট্ট মাটা এখন এখানে থাকলে উল্লাসে প্রজাপতির মতো উঠত। সুখময় প্রহরটি দ্রুত কেটে গেল।
সারাদিনের দায়িত্ব শেষে ছেলের ঘর থেকে নিজের ঘরে ঢুকতে রূপকথা শ্রান্ত বদনে ওয়াশরুম থেকে বের হয়। সে মৃদু হেসে দুহাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে। রূপকথা ম্লান হেসে লেপ্টে গেল বক্ষ মাঝে। তার পুরো দিনের সকল ক্লান্তি এভাবেই শেষ হয় এই প্রশস্ত বক্ষে। পৃথিবীটা কি আজব! যেখানে এক প্রান্তে মিলনের গল্প রচিত হচ্ছে, সেখানে অন্য প্রান্তে বিচ্ছেদের যন্ত্রণাদায়ক গল্প রচিত হচ্ছে। বোর্ড মিটিং রুমে 7 জন বিশিষ্ট ডক্টরের সামনে বসা এরোজ আর মাসুমার দেহ ম্লান হয়ে আসে ডাক্তারের কথা শুনতে। মৌনতার ব্লাড রিপোর্ট অনুযায়ী ওর ব্লাস্টে ক্যান্সার কোষ সংখ্যা দ্রুত বাড়ছে। M2 সাব টাইপের আমাদের হাতে আর 1 সেকেন্ড সময় নষ্ট করার নেই। আমরা যদি এখনই ওর ফাইনাল ট্রিটমেন্ট শুরু করি তবে ওর বাঁচার সম্ভাবনা রয়েছে 60%। 60%? এরোজ ফেল করে তাকিয়ে রইল। বাকি 40% যদি জিতে যায়, সে ক্ষীণস্বরে বলল। আপনি এখনই চিকিৎসা শুরু করুন। ডাক্তার তাকে চিকিৎসার 3টা ধাপ বুঝিয়ে বললেন। আগামী 7 দিনের জন্য মৌনতার ইন্টেন্সিভ ইন্ডাকশন সার্কেল শুরু হবে। এটাই সবচেয়ে বড় কেমোথেরাপি। 1 রাউন্ড শেষে যদি বোন ম্যারো টেস্টে ক্যান্সার কোষ 5%-এর নিচে নেমে আসে তবেই পরবর্তী ধাপে যেতে পারবো আমরা, নয়তো দ্বিতীয় ধাপের ইনকন্ডিশন দিতে হতে পারে। এর পরের ধাপে মৌনতার 5টি সাইকেলের কেমোথেরাপি দেওয়া হবে। 5টা? এরোজ অস্ফুট স্বরে আওড়ায়। সে জানে এই সার্কেলের প্রতিক্রিয়াটি কতটা ভয়ঙ্কর। তিনি সার্কেলে গিয়ে বহু মানুষ হার মেনে নেয়। মৌনতা কি করে 5টা সাইকেল সম্পন্ন করবে? চোখে মুখে অজস্র ভয় দেখে ডক্টর মৃদু হেসে আশ্বস্ত করে বলল। প্রক্রিয়াটা একটু জটিল, কিন্তু একবার সফল হলে মৌনতার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরোজ শুকনো ঢোক গিলে মাথা নাড়ল। ডক্টর পুনরায় বলল। মৌনতার AML M2 সাব টাইপের অনেক সময় T821 নামক একটি জেনেটিক মিউটেশন থাকে, যেটা থাকলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয় না। কিন্তু আনফর্চুনেটলি আমরা মৌনতার রিপোর্টে এমন কোনো মিউটেশন পাইনি। M2 টাইপটি ফেভারেবল রিস্ক ক্যাটাগরিতে আছে। এর মানে হলো শুধু কেমোথেরাপি দিয়েই ওকে পুরোপুরি সুস্থ করা সম্ভব নাও হতে পারে। আমাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন পড়বে। এরোজ ঘন ঘন মাথা নেড়ে বলল। আমায় এখন কি করতে হবে ডক্টর? যা করতে হয় বলুন, আমি সব করব। শুধু চিকিৎসা দ্রুত আর সফলভাবে হতে হবে। ডক্টর প্রসন্ন হন, বললেন। সেক্ষেত্রে মৌনতার পরিবারের কারোর সাথে ওর টিস্যু মিললে তার বোন ম্যারোর প্রয়োজন হবে, কিংবা আপনি বললে আমরা আন্তর্জাতিক বোন ম্যারো ব্যাংক থেকে এমন কাউকে খোঁজ করব যার টিস্যু টাইপ মৌনতার সাথে মিলে যায়, কিন্তু বিষয়টা ব্যয়বহুল। তার পরিবারের সবাই এখানে নেই। আপনি আন্তর্জাতিক বন্যের ব্যাংক থেকে কাউকে খোঁজ করুন, যত টাকা লাগে আমি দিব। ডক্টররা আলোচনা করে পুরোপুরিভাবে চিকিৎসার জন্য তৈরি হয়ে গেল। জানানো হলো আগামীকাল সকাল 7টা থেকে মৌনতার চিকিৎসা শুরু হবে। আজকের রাতটুকু তাকে মানসিকভাবে স্থির করতে দেওয়া হয়। এরোজ যেতে যেতেও ফিরে আসে, অনুনয় করে বলে। আমি কি তাকে কিছু ঘন্টার জন্য বাড়িতে নিয়ে যেতে পারি? ডক্টর তীব্র বেগে নাকচ করে বললেন। অসম্ভব। ইন্টেন্সিভ সার্কেলের আগে মৌনতার কোনোভাবেই হাসপাতালের বাইরে যেতে পারবে না। She has a child. Please, doctor. I am sorry, Mr. Eroj. This is not possible. এরোজ আর মাসুমা ভঙ্গুর দেহে বেরিয়ে আসলো হাসপাতালের নিচতলায়। তখন নায়েল ছোটাছুটি করছে নিশান্ত আর নিভার সাথে। কিছুটা ভাব হয়েছে তাদের সাথে, কিন্তু এরোজ অসহায়ত্ব অনুভব করে। একই হাসপাতালে থেকেও মায়ের সাথে দেখা করতে পারছে না নায়েলকে। দূর থেকে একটু দেখালেও নায়েল কান্নাকাটি করে কাছে যাওয়ার জন্য, কিন্তু না দেখলে ভুলে থাকে মাকে। তাই এরোজ আর দেখালো না। মাসুমা মেয়ের সাথে দেখা করে বের হতে এরোজ হাত স্যানিটাইজ করে ধীর কদমে ঢুকলো। 4 দিনের অভ্যাস অনুযায়ী হাতে থাকা ল্যাভেন্ডার ফুলগুলো বেডসাইড ফ্লাওয়ার ভাসে রাখলো। মৌনতা ঘাড় ঘুরিয়ে তাকায় শুধায়। রোজ রোজ এই ফুল কেন আনেন? এরোজ ফুলগুলো রাখতে রাখতে শ্রান্ত স্বরে বলল। পথে বাঁধে তাই নিয়ে আসি। মৌনতা চেয়ারে দেখে ফুলগুলো। এই সুগন্ধ তার খুব প্রিয়। কলেজ থেকে এই সুগন্ধি ব্যবহার করে আসছে। আজ স্বচক্ষে দেখতে পেয়ে ভালো লাগছে। সে তাকায় শুকনো মুখ পানে। কিছুদিন হলো মানুষটাকে দেখলে ভয় লাগে না, রাগ হয় না। সে ক্ষীণস্বরে শুধালো। হসপিটালের প্রতিদিনের বিল কত আসে?
এরোজ হাতের ব্যাগ থেকে স্ট্রবেরি, ব্লুবেরি, চেরিগুলো গুছিয়ে রেখে চেয়ার টেনে বসলো, শান্ত দৃষ্টি ফেলে বলল, এগুলো আপনার জানা প্রয়োজনীয় নয়। প্রয়োজনীয়। নার্স বলেছে আমাকে নাকি হসপিটালের সবচেয়ে ভিআইপি চিকিৎসা সেবা দেওয়া হয়, যার প্রতিদিন বিল আসে প্রায় 3 লাখ টাকা। তার মানে 4 দিনে 12 লক্ষ টাকা। এই টাকাগুলো আসে কোত্থেকে? আপনার বাবা দেয়। মৌনতা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে বলল, মজা করছেন আমার সাথে? আব্বু এত টাকা কোথায় পাবে? এরোজ মৃদু হেসে বলল। বাবারা তার সন্তানের জন্য সব পারে। মৌনতার বিশ্বাস হলো না, অবিশ্বাসের দোলাচল নিয়ে চুপ করে রইল। এরোজ চেরির বক্স খুলতে খুলতে বলল, চেরি খাবেন? হুম হুম ব্লুবেরি? হুম স্ট্রবেরি? হুম। এগুলো আপনার পছন্দের? এরোজ কথায় সরব। মৌনতা কপাল কুঁচকে তাকায় সুধায়। আপনি কি করে জানলেন? আপনার মা বলেছে। ও হুম, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। কি খেতে ইচ্ছে করছে? কিছু না, নাইলের কাছে যাব। মৌনতা ছলছল চোখে বলল। এরোজের দেহাবয়ব ম্লান হয়ে আসলো, মলিন মুখে বলল, আগামীকাল থেকে আপনার চিকিৎসা শুরু হবে। এটা 1 সপ্তাহ চলবে। এরপর কিছুদিনের জন্য ছুটি পাবেন। তার আগে দেখা করতে পারবো না। হুম। মৌনতা চোখের পানি মুছে নিল। দুর্বিষহ অপেক্ষা আরো 1 সপ্তাহের। এরোজ চেরি ফলের বিচি বের করে তার মুখের সামনে ধরল। মৌনতা ফিরে তাকায় গুরু গম্ভীর মুখ পানে। এরোজ অতি শীতল দৃষ্টি দেখে আড়ষ্ট কণ্ঠে বলল, পরে খাবো, রেখে দিন। তার কথার জায়গায় থেকে গেল। চেরিটা তার মুখে ঢুকিয়ে দিয়ে এরোজ গম্ভীর গলায় বলল, বিকেল থেকে কিছু খাননি নাকি? মৌনতা হতবাক, আকস্মিকতা হজম করে মিহিসরে বলল, খেয়েছি, কিন্তু সব বমি করে ফেলে দিয়েছি। বাজে খাবার, কোনো স্বাদ নেই। আপনি অসুস্থ, আপনাকে তো বিরিয়ানি পোলাও দিবে না। আমি তা চাইনি, কিন্তু মিনিমাম স্বাদযুক্ত খাবার তো দেবে। তাড়াতাড়ি সুস্থ হয়েছেন, সব খেতে পারবেন, কিন্তু এখন কষ্ট হলেও এগুলো খেতে হবে। বলতে বলতে আরো 3-4টা চেরি মৌনতার মুখে ঢুকিয়ে দিল। জড়তা আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে মৌনতাকে। এরোজ স্মিত হেসে তার জড়তা দেখে। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেল, আগামীকাল সকল ব্যতীত আর দেখা হবে না। এরোজ ওভারকোট হাতে নিয়ে ধীর কদমে নারীটি শিওরে এসে দাঁড়ালো। প্রকম্পিত হাতটি নারীটির মাথায় রাখতে হতবাক দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। তবে নারীটির অবাক দৃষ্টিতে এরোজের মাঝে কোনো উদ্বেগ দেখা গেল না, বরং মাথায় হাত বুলাতে বুলাতে দৃঢ়কণ্ঠে বলল, চলুন শেষবারের মতো আরো একবার লড়াই করি। যদি আরো সে কোনো নৈতিকতার কম্পাস থাকে তবে নিশ্চয়ই সমাপ্তিতে আমরা বিজয়ী হব। মৌনতা ফেল করে তাকিয়ে রইল, ঘোরগ্রস্ত হয়ে বলল, লড়াইটা আমার একার। কিন্তু বিজয়টা আমার। এরোজ ক্ষীণ স্বরে বলল, যেই দেশ কেবল ছিনিয়ে নিতে জানে সে দেশে দ্বিতীয়বার পা রাখার সাহস কখনোই হয়ে ওঠেনি এরোজের। যদি অবশিষ্ট স্মৃতিটুকুও কেউ কেড়ে নেয়, এই শঙ্কা থেকে গত 5 বছরে বিদেশের মাটিতে সে নিজের স্থায়ী ঠিকানা গড়ে তোলে। আজন্ম আভিজাত্যের মাঝে বেড়ে ওঠে জীবন থেকে সেই শান শওকত আজও পিছু ছাড়েনি। তাই স্থায়ী নাগরিকত্ব পাওয়ার পরপরই একা মানুষের জন্য যতটুকু প্রয়োজন তার চেয়েও কয়েকগুণ বেশি বিলাসবহুল এক বাড়ি কিনে টরন্টোর ডাউনটাউনের জনপ্রিয় একটি আবাসিক এলাকা পাল মার্স্টন, লিটল ইতালি, যেখানে নিশাত ও তার স্বামীর নিজস্ব আবাস। সেখান থেকে এরোজের কর্মস্থল খুব নিকট হওয়ায় সেও সেখানে 2 তলার ডিটাচ একটা বাড়ি কেনে। আর ভাইয়ের এই সকল চাহিদায় তপবন স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে। নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে ছেলেটা যখন যা করতে চেয়েছে তাতে সঙ্গ দিয়েছে, তবুও ছেলেটা ভালো থাকুক। কিন্তু কে জানতো সৃষ্টিকর্তার মর্জি, যে বাড়িটার কোনায় কোনায় শুধু একাকিত্ব আর অযত্ন ছিল, আজ সেই বাড়িটা একটু একটু করে সেজে উঠেছে প্রিয় মানুষগুলোর জন্যে। যেই বাড়িটার কোনায় কোনায় শুধু একাকিত্ব আর অযত্ন ছিল, আজ সেই বাড়িটি একটু একটু করে সেজে উঠছে প্রিয় মানুষগুলোর জন্যে। বাড়িটির সবচেয়ে সুন্দর কামরাটির অবয়ব আজ আমূল বদলে গেছে। যে ক্যাবিনেটে একসময় সারিবদ্ধভাবে মদের বোতল সাজানো থাকতো, সেখানে আজ জায়গা করে নিয়েছে প্রসাধন আর নারীদের প্রাত্যহিক প্রয়োজনীয় অনুষঙ্গ। ঘর জুড়ে এখন চুলের তৈজসপত্রের আধিক্য। ফুলদানিতে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে সতেজ ল্যাভেন্ডার। আলমারিতে পুরুষালী পোশাকের রাজত্ব ঘুচিয়ে স্থান করে নিয়েছে মিহি সুতোর মেয়েলি পোশাক। তার ঠিক পাশের ঘরটিতে সেজে আছে এক ঝাঁক ডল, প্রিন্সেস ড্রেস, চকলেট, ড্রাই ফ্রুটস আর একটা ছোট্ট বাইসাইকেল। দীর্ঘ 2 ঘন্টার পরিশ্রম শেষে নিশান্ত, নিভা আর এরোজ কোমরে হাত চেপে উষ্ণ নিঃশ্বাস ফেলল। 3 জনের দীর্ঘশ্বাসের শব্দে ভিডিও কলে থাকা তপবন বিমর্ষ মুখে স্মিত হাসি ফুটে উঠল, বলল, এই মুহূর্তে জবে জয়েন করা খুব বেশি জরুরি এরোজ।
অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঘাটতে ঘাটতে এরোজ ব্যস্ত কণ্ঠে বলল, 15 দিনের বিল এসেছে 45 লক্ষ টাকা, সেটাও আনুষঙ্গিক খরচ বাদে। এতে করে আমি বড়জোর 6-7 মাস চিকিৎসা চালিয়ে যেতে পারবো। এরপর ছেলের কথায় বিছানায় বসা তকদির শিকদার কঠিন চোখে তাকালেন বড় ছেলের দিকে। তপবন ইশারায় পুনরায় আশ্বস্ত করে বাবাকে। ভাইয়ের উদ্দেশ্যে নম্র স্বরে বলে, ভাইজান আসি তো এরোজ, টাকা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। এরোজের মুখশ্রী থমথমে হয়ে গেল। কঠিন গলায় বলল, তাকে ভরণ পোষণের জন্য আমি যথেষ্ট, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। এখানে সাহায্য করতে আসছে কেন এরোজ? আমি মনতার নাইলার কথা ভেবে বলেছি। নাইল এখনো নিঃশান্ত, নিভার সাথে পুরোপুরি মিশতে পারেনি। ও কি করে তোকে ছাড়া থাকবে? কর্ম ব্যস্ত হাত দুটো থেমে যায় এরোজের। ইদানিং নায়েল তার উপর ভরসা করতে শিখেছে। এতটাই ভরসা করছে যে ঘুমের ঘোরেও তাকে ছাড়তে চায় না। পরিস্থিতির জটিলতায় ধূসর নেত্রদয় টলটল করে উঠল, তবুও বুকে পাথর চেপে বলল, 3 ঘন্টার জন্য নাইলোর নানুর কাছে থাকতে পারবে। আর মনতা, ডাক্তার তো বলেছে এই 7 দিন ওর সাথে কেন কেউ থাকতে পারবে। এই মুহূর্তে ওর সাথে একজন থাকাটা খুব জরুরি। ওর সাথে কে থাকবে? হ্যাঁ, সে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। 3 ঘন্টা খুব বেশি সময় না। এরোজের তেরা কণ্ঠে তপবন বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, এর থেকে ভালো হতো রোজকেও সাথে করে নিয়ে গেলে। এরোজ বিরক্ত হয়ে গেল। রোজ শুধু শুধু কেন ইয়ারলস দিবে? সোফায় ঝিমাতে থাকা রোজ সরব খলবলিয়ে উঠল। ক্ষোভে ফেটে পড়ে বলল, আমার পড়াশোনা চাই না, আমার মনু বউকে চাই। আমি যাব মনু বউয়ের কাছে। এরোজ অসন্তোষে দৃষ্টি ফেলল বোনের দিকে। একই সোফায় বসা তপবন হাত বাড়িয়ে বোনকে বুকে আগলে নেয়। আদুরে গলায় বলল, আর তো 4 মাস রোজ, এরপর পরীক্ষা, তখন যাবে মনতার কাছে। 4 মাস অনেক সময় ভাইজান। প্রিয় মানুষগুলো হারিয়ে গেলে আমি পড়াশোনা দিয়ে কি করব? রোজের চোখ চিকচিক করছে। তপবন নিরুত্তর। রোজ এবার বাবার দিকে তাকায়, অনুনয় করে বলে, আব্বু প্লিজ, আমি চাই পরীক্ষা আগামী বছর দেব। ঘরের মেয়েরা তকদির শিকদারের খুব কাছের। তারা ঘরে থাকলে ঘরকে ঘর মনে হয়। এই ঘরের প্রাণ যে এই বাড়ির মেয়ে, বউ আর নাতি নাতনিরা। দুজন তো এমনিতেই নেই। মেয়েকে দূরে যাওয়ার অনুমতি দেওয়ার সাহস আর হলো না তকদির শিকদারের। সে মৃদু হেসে স্নেহের কণ্ঠে বললেন, 4 মাস চোখের পলকে কেটে যাবে আম্মি জান। তারপরে যেও বাবা কিছু বলবো না। রোজ আহত দৃষ্টিতে তাকিয়ে রেগে বেরিয়ে গেল কক্ষ থেকে। তকদির শিকদার সেই পথে চেয়ে চাপা নিঃশ্বাস ফেললেন। সবাইকে ছাড়া এই বৃদ্ধ কি করে থাকবে তা কেউ বোঝে না। তপবন দীর্ঘশ্বাস ফেলে কর্মরত এরোজকে শুধায়, নাইল কোথায়? খালামণি আর ওর নানুর কাছে রাতের খাবার খাচ্ছে। আমি এর মধ্যে হাতের জরুরি কাজগুলো শেষ করছি। তপবনের চোখে মুখে বিমুগ্ধতা চাপা স্বরে বলল। এই ঘরটা তো তোর ছিল। এরোজ ব্যস্ত কণ্ঠে বলল, কিন্তু উনি আসলে ওনার জন্য এই ঘরটা ভালো হবে। বড় বারান্দা থাকায় এই ঘরে আলো বাতাস বেশি। তকদির শিকদার আর চোখে চেয়ে শুনেন ছেলেটার দুশ্চিন্তা ভরা কণ্ঠ। এত দায়িত্ব, এত দুশ্চিন্তা, এত যত্ন করতে পারে ছেলেটা কি করে? 6 বছর যাবৎ মৃত মানুষের মতো বেঁচে ছিল। চোখে মুখে আর সেই উদাসীনতা নেই, বরং দায়িত্ববোধের গুরুগম্ভীর ছায়া। তকদির শিকদার গাম্ভীর্যতা ভেঙে উঁচু গলায় বললেন, তোমার ভাইকে বলো সব বিষয় নিয়ে তেরামো না করতে। আমি আমার মেয়েকে গাঙের জলে ভাসিয়ে দিয়ে তার ওপর ছেড়ে দেইনি। মৌনতা আমার মেয়ে, আমার দায়িত্ব। ওর যেইখানে যা প্রয়োজন তা আমি দেব। তুমি এত অধিকার দেখাতে পারো না। বাবার কথায় এরোজের কর্মব্যস্ততা রুখে গেল ক্ষিপ্রবেগে। সে ল্যাপটপের দিকে ঝুঁকে গিয়ে হিসিয়ে বলল, মৌনতা আপনার মেয়ে, এটা আপনার আগে মনে পড়েনি? যখন আপনার ঘরে বসে আপনার চোখের সামনে আপনার ছেলে তাকে তিলে তিলে মারছিল, তখন খেয়াল হয়নি? একবারও নিজের মেয়ের চেহারা দেখেও মনে হয়নি সে ভালো নেই? এখন এসেছেন মরার আগে করুণা দেখাতে? প্রয়োজন নেই আপনার করুণার। আমি তাকে যেভাবে পারি সেভাবে সুস্থ করে তুলব, কিন্তু তার উপর আপনাদের আর কারো ছায়াও পড়তে দিব না। এরোজ, তপবন গুরুগম্ভীর কণ্ঠে শাসায় ভাইকে। এরোজ ফুসতে ফুসতে রেগে কল কেটে দিল। তকদির শিকদার তেতে উঠলেন বড় ছেলের উপর। দেখলে ওই ছেলে কেমন করলো? আমি কি করে স্বামী স্ত্রীর মধ্যকার ব্যক্তিগত সমস্যা বুঝবো? আর আমরা যদি নেওয়ার সাহেবকে না রাজি করতাম, তবে কি সে মৌনতাকে কানাডাতে নিতে পারতো আর না দেখাতে পারতো এত অধিকার? সে কি করে আমিও দেখব। কিন্তু মৌনতার এইটুকু কোনো সমস্যা হলে
তাকে আমি ছেড়ে কথা বলবো না। তার জেদের কারণে আমি মৌনতার কিছু হতে দিতে পারবো না। তপবন অতিষ্ঠ হয়ে বলল, শুধু শুধু চিৎকার করে কেন মেজাজ খারাপ করছো আব্বু? আমি তো আছি। সমস্যায় পড়লে ও নিজেই ছুটে আসবে, আমাদের বলা লাগবে না। তুমি জানো না ও কত পাগল? যেই মানুষটা একটা মেয়ের জন্য নিজের সারাটা জীবন নষ্ট করতে রাজি, সে কি করে সেই মেয়েটাকে চোখের সামনে অনাদারে মরতে দিবে? মনতা যা প্রয়োজন ও যে কোনো মূল্যে হাজির করবে। তপবনের কণ্ঠে দৃঢ় বিশ্বাস, আর তার দৃঢ় বিশ্বাসকে সর্বদাই নিদারুণভাবে জিতিয়ে দেয় তার রক্তারা ভাইটা। ভোরের আলো ফোটার আগে হাসপাতালে হাজির হওয়া মানুষ 3 জনকে দেখে মৌনতা ম্লান হাসল, চোখে মুখে খানিক প্রসন্নতা। ডক্টর এই 7 দিন 24 ঘন্টা তার পাশে কাউকে থাকার অনুমতি দিয়েছে। বক্ষস্থলে জমা অজস্র ব্যথারা খানিক ফিকে পড়ে কারোর সান্নিধ্যে, নয়তো অলস মস্তিষ্ক ভীষণ পীড়া দেয় সদ্য ফেলে আসা জীবনের পাশবিকতা। কেমো শুরু করার ঠিক 15 মিনিট আগে এরোজকে ডক্টর জরুরি তলবে ডাকলো। ইদানিং জীবনের প্রতিটা সেকেন্ড ওর কাছে একটি মৃত্যু যন্ত্রণার ন্যায় লাগে। প্রতিটা টিকটিক এর শব্দে যেন সময় ফুরিয়ে যাওয়ার আর্তনাদ। সময়ের এই নিষ্ঠুর চাকা অবিরত ঘুরছে, আর প্রতিটা মুহূর্তে যেন এই মায়াবী মুখটি দুবার গতিতে অস্পষ্ট হয়ে যাচ্ছে। এরোজ কক্ষে ঢুকে চিন্তিত কণ্ঠে শুধালো, কোনো সমস্যা ডক্টর? চিকিৎসা এখনো শুরু করছেন না কেন? ডক্টর ভীষণ গুরুগম্ভীর গলায় নিজ ভাষায় বললেন, গতকাল মিটিংয়ে তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়নি রোজ। চিকিৎসা শুরু করার আগে তোমার বিষয়টা জানার প্রয়োজন। জি ডক্টর, বলুন। ডক্টর এক পল থামলেন, চোখে চোখ রেখে শুধালেন, কাগজপত্র অনুযায়ী মৌনতা তো ডিভোর্সি, তবে তুমি ওর কি হও? কঠিন এক প্রশ্ন, তবু হাতে সময় খুব কম, তাই সে বিনা দ্বিধায় বলল, আমি তার কি হয়ে জানি না, কিন্তু সে আমার সবকিছু। আপনি বলুন কি বলবেন। ডক্টর মৃদু হাসলেন, বললেন, আমি তোমার কনসার্ন দেখেই এমন কিছু বুঝেছিলাম, তাই তোমাকেই ডাকলাম। তোমার জানার কথা, মৌনতা যেহেতু একাধিক শক্তিশালী কেমোথেরাপি নেবে, সেক্ষেত্রে তার প্রজনন ক্ষমতা অনেক কমে যাবে। যদি সুস্থ হয়েও যায়, ভবিষ্যতে তার মা হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার এও হতে পারে বিষয়টি অনেক অনেক সময় সাপেক্ষ আর বিরল। বদনের সবটুকু অস্থিরতা এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখের সামনে অজস্র রঙিন স্বপ্নগুলো বিবর্ণ হয়ে গেল, কিন্তু ঠিক পর মুহূর্তে নায়েলের আদুরে মুখটা ভেসে উঠল সুস্থ সবল মৌনতার হাসি মাখা মুখটা। প্রতি বিলম্বে ছেলেটার কঠিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এই মানুষ দুটো পাওয়া মানেই তো গোটা দুনিয়া জিতে যাওয়া। সে তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে বলল, উই অলরেডি হ্যাভ এ চাইল্ড ডক্টর, নো প্রবলেম, জাস্ট গিভ মি মাই লাইফ ব্যাক, আই ডোন্ট নিড এনিথিং। ডক্টর মৃদু হেসে বলল, ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, জাস্ট প্রে ফর হার। এরোজ কঠিন মুখে বেরিয়ে আসে, চোখে মুখে অজস্র স্বপ্ন ভঙ্গের ক্লেশ নয় বরং দৃঢ়তা। ছেলেটা যে স্বপ্ন ভাঙার বিদঘুটে অভিজ্ঞতায় অভিজ্ঞ, তাই আজ আর স্বপ্ন দেখে না সে, বরং জেদ করে। এ জীবনে মানুষটাকে ফিরে পাওয়ায় যে তার একমাত্র জেদ। ওই রবের দুয়ারে বুক ভরা জেদ নিয়ে প্রতিবাদ দাঁড়ায়, এবং রব কি করে ফিরিয়ে দেয় সেও দেখতে চায়। চিকিৎসা শুরু হয় নির্দিষ্ট সময়ে। একজন ব্যতীত কক্ষে কেউ ঢোকার অনুমতি পায় না। নিশাত আর এরোজ ভেতরে ঢুকলো না। মাসুমাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে ঢোকানো হয় সেন্ট্রাল লাইনের মাধ্যমে। ডনো ও রুবিসিন নামক লাল এক তরল পদার্থ আর সাইটারাবিন নামক স্বচ্ছ এক তরল পদার্থ তখন মন্থর গতিতে মৌনতার দেহে প্রবেশ করছে। আর ঠিক ততটাই মন্থর গতিতে মৌনতার দেহ নিস্তেজ হতে শুরু করে শারীরিক অক্ষমতায়। কিউবিক কাচের গ্লাসটি থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এরোজ ফিসফিসিয়ে বলল, সরি। বাতাবরণ ও বোধহয় প্রশ্নবিদ্ধ হলো, কেন এই সরি? অন্যদিকে কেমোর অস্বাভাবিক প্রতিক্রিয়ায় নিজের শারীরিক শক্তি হারাতে থাকা মেয়েটির বুকে তখনও বুক ভরা শক্তি, আশা আর প্রতীক্ষা। এই তো আর একটু কষ্ট, সপ্তাহ কাটলো বলে, তারপরই তার ছুটি, আর নায়েল তার বুকে থাকবে। মৌনতা হাসি মুখে শরীরের বিরূপ প্রতিক্রিয়াগুলো সহ্য করতে লাগলো। এরোজ হাসপাতাল থেকে বেরিয়ে আসে দ্রুত। 10টা নাগাদ তাকে অফিসে থাকতে হবে। পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়। বিমানের আধুনিক নকশা এবং এর নিরাপত্তা নিশ্চিতকরণে তাকে কাজ করতে হয়। তার মূল কাজ উন্নত প্রযুক্তির মাধ্যমে বিমানের জ্বালানি সাশ্রয় করা এবং কানাডার প্রতিকূল আবহাওয়াতেও বিমানের স্থায়িত্ব নিশ্চিত করা। ঠিক এই কারণে চাইলেও তার ঘরে বসে কাজ করার কোনো সুযোগ নেই। যতটুকু সময় কাজ করতে হয় সশরীরে কাজ করতে হয়। নায়েল আর মাসুমাকে এখনও নিজের বাড়িতে নেয়নি এরোজ। নিশাত যেতে দেয়নি। সে থাকতে কেন শুধু শুধু ওই বাড়িতে একা একা রান্না করে খাবে? এরোজ নাকচ করেনি, অন্তত নায়েলকে খাপ খাওয়াতে হবে।
মৌনতা যখন ফিরবে তখনই সবাইকে একসাথে নেবে। যদিও নায়েল পরশু রাতে তার সাথে গিয়েছিল তার বাড়িতে, কিন্তু ঘুমন্ত অবস্থায়। নিশাত আর এরোজ বাড়ি ফিরতে দেখলো নিশান্ত আর নিভার মাঝে নায়েল থম মেরে শুয়ে আছে। সদ্য ঘুম থেকে ওঠার অলসতা চোখে মুখে। এরোজ রুমে ঢুকতে নায়েল ঘাড় কাত করে তাকায়, ঘুম জড়ানো নেত্রে চেয়ে বলে, নটি বয়, আমায় লেখে কোথায় গিয়েছিলে? এরোজ জবাব দেওয়ার আগেই নিভা উচ্ছ্বসিত কণ্ঠে হড়বড়িয়ে বলল, ব্রো, তোমায় আজ আমি যেই খবর দেব তুমি খুশিতে আমায় $10 দিয়ে দিবে। এরোজ নায়েলের কাছে এগিয়ে যেতে যেতে শোধায়, কি আগে বলো $10 দেবে। দেব? এরোজের কথায় নিশান্ত চোখ বড় বড় করে চেয়ে বলল, তাহলে আমি বলছি ব্রো, আমায় $10 দাও। নাইল ঘুম থেকে উঠে তোমায় পাপা পাপা বলে ডেকেছে আর খুঁজেছে। নিভা রাগে দুঃখে চেঁচিয়ে উঠল, ভাইয়া, আমি ব্রো থেকে $10 আগে চেয়েছি, তুমি কেন বললে? ব্রো ডলার আমায় দিবে, ওকে দেবে না। তাদের ডলারে পানি ঢেলে দিয়ে এরোজ থমথমে মুখে বলল, ও ঘুমের মধ্যে এমন অনেকবার আমায় পাপা বলে ডাকে, কিন্তু ও আমায় না, এমরোজকে খোঁজে। দুটো ব্যবসায়ী সর এখান থেকে। ভাইয়ের কথায় নিভা হতাশ হয়ে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। এরোজ নায়েলকে বুকে জড়িয়ে নিয়ে আদুরে গলায় বলল, আমার মা উঠে গিয়েছে, ঘুম ভালো হয়েছে? নিশান্ত ফোরন কেটে বলল, আজ সানি রে ব্রো, ঘুম ভালো না হলেও দিন ভালো কাটবে। সানি ডে ইদানিং কিছুটা বিরল টরেন্টোতে। টানা কদিন বরফ পড়ার পর আজ রোদ দেখা যাচ্ছে। নায়েল আলগোছে এরোজের কাঁধে মাথা এলিয়ে দিল, অলস কণ্ঠে বলল, মাম্মা কোথায়? মাম্মা যাব? এরোজ মলিন মুখে বলল, তোমায় বলেছিলাম না মাম্মা একটু অসুস্থ, তাই কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে। আবার কদিন পর সুস্থ হয়ে চলে আসবে। কখন আসবে? খুব শীঘ্রই মা। চলো আমরা ব্রাশ করি, তারপর মজার কাস্টার্ড পেরি আর চকলেট খাবো। পছন্দের খাবারগুলোর নাম শুনে নায়েল কিয়ৎকুল ভুলল মাকে। এরোজ তাকে খাইয়ে অফিসের জন্য তৈরি হতে নায়েল বুঝে যায় সে বাইরে যাচ্ছে। সহসা সে গলা ফাটিয়ে কান্না জুড়ে দিল। শক্ত করে এরোজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি এখানে থাকবো না, আমার ভয় করে, ভালো লাগে না। ফুপি কোথায়? তানছান ভাই কোথায়? ক্রন্দনরত আর্তনাদটুকু কর্ণকুহরে বিদঘুটে প্রদাহ সৃষ্টি করলো। মা ব্যতীত মেয়েটির চোখের পানি এফোর ওফোর করে দেয় এরোজের বক্ষস্থল। আরেক মুহূর্ত কাল বিলম্ব না করে একদম পুতুলের আপাদমস্তক তাকে শীতের কাপড়ে মুড়িয়ে বিছানায় বসায়। হাঁটু গেড়ে বসে জুতা পরিয়ে দিতে দিতে হাসি মুখে বলল, আমার মাকে রেখে কোথায় যাব? আমার মাও যাবে আমার সাথে। ছোট পাপা কাজ করবো আর তুমি তা দেখবে, ওকে? নায়েল ভদ্র বাচ্চার মতো ঘাড় দুলিয়ে বলল, ওকে। এরোজ তার হাতে পায়ে মুখে পর্যাপ্ত পরিমাণে ময়শ্চারাইজার লাগিয়ে বের হয়। দুজনকে একদম তৈরি দেখে নিশাত হতাশার নিঃশ্বাস ফেলে বলল, আমার কাছে রাখা যাবে না তোর মেয়েকে, আমি মারবো। এরোজ ম্লান হেসে বলল, কান্না করবে, এখনো এখানে খাপ খাওয়াতে পারিনি। তুমি তো জানো এদের চোখের পানি আমার সহ্য হয় না। চিন্তা করো না, ওখানে অনেক সুযোগ রয়েছে ওকে রাখার। আমার এক মেয়ে কলিগ আছে, ও নিজের বাচ্চা নিয়েই আসে, ওকে ওর সাথে রাখবো। আচ্ছা যা, কিন্তু ওর জন্য সাথে করে কিছু খাবার নিয়ে যা। নিশাত কিছু বেরি আর চকলেট দিয়ে দিল। এরোজ বহুদিন পর কাজে গিয়ে নিজের কলিগকে আর কলিগের 3 বছরের ছেলেটাকে পেল, কিন্তু নায়েল তার সাথেও খেলবে না। অগত্যা সে নিজের অফিস কক্ষে ঢুকে তাকে ল্যাপটপে কার্টুন ছেড়ে দিয়ে নিজের কাজে মগ্ন হয়। ডেস্কে জমা 3-4টা অসম্পূর্ণ ডিজাইনের ফাইল সে কাজ শুরু করতেই তার বস আসলো। গত রাতে এরোজের পাঠানো মেলের বিস্মিত প্রতিক্রিয়া তার মাঝে। এরোজ খানিক বিরক্ত হলো বসের চাউনি দেখে। ভদ্রলোক চেয়ারে বসতে বসতে বিস্ময় নিয়ে বলল, তুমি প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করবে রোজ? এটা কি করে সম্ভব? হ্যাঁ, সত্যিই করবে তো? দেখো দেখো, আমি তোমার ইমেলে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু রেগুলার না করলে কিন্তু আমি এবার কঠোর হব। হ্যাঁ। এরোজ গুরুগম্ভীর কণ্ঠে বলল, আর রেগুলার না করতে পারলে রিজাইন নিয়ে নিব। বস খেপে গেল। কোথায় কোথায় রিজাইন করো কেন? তুমি একমাত্র এমপ্লয়ি যার হুমকিতে কিনা বস ওঠা বসা করে। নেহাত তুমি আমার লাকি চর্ম, না হলে আমি তোমায় দেখে নিতাম। বস নামক এই মানুষটি এরোজের কাছে আসলে খানিক নরম হয়, কারণ টানা 3 বার বড় বড় বিমানের দুর্ঘটনা থেকে সে বেঁচে গিয়েছে শুধু এরোজের কারণে। এর জন্যই এরোজ তার কাছে খুব লাগে, হাতছাড়া করতে ভয় পায়। এমনকি তার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক প্রায়শই বাড়ে। দুজনকে মদ্যপানে নিমগ্ন দেখা যেত।
বসের দৃষ্টি আকর্ষণ করে এরোজের পাশে চেয়ারে বসা ছোট্ট একটা পুতুলের ন্যায় বাচ্চা সে সুধায়, বেবিটাকে? মেয়ে। এরোজ কর্মরত অবস্থায় জবাব দিল। বসের চোখ বেরিয়ে আসার উপক্রম। সে অবাক কণ্ঠে সুধায়, তুমি না বলতে তুমি সিঙ্গেল? আমরা এখন বাড়ি নেই স্যার, অফিসে আছি। যদি আজকের গুরুত্বপূর্ণ শিডিউলটা পাঠাতেন তবে আমার সুবিধা হতো কাজগুলো শেষ করতে। আমার হাতে সময় খুব কম। এরোজ শান্ত দৃষ্টি ফেলল বসের দিকে, গম্ভীর কণ্ঠে বলল। বস কথা বাড়ালো না। ছেলেটা তো নেশার ঘরে না থাকলে পারতে সই কোনো কথা বলে না। সে গিয়ে শিডিউল মেল করলেন। প্রথম দিন শিডিউল খুব একটা টাফ হলো না। কাজগুলো 3 ঘন্টায় কমপ্লিট করতে পারবে। এরোজ স্বস্তির নিঃশ্বাস ফেলে এক পলক ঘাড় গড়িয়ে তাকায় নিজের বাহুতে। নায়েল বাহুতে মাথা ঠেকিয়ে মনোযোগ সহকারে কার্টুন দেখছে আর প্রিঙ্গলস খাচ্ছে। এরোজ স্মিত হেসে ছোট্ট ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিয়ে আবারও কাজে মনোযোগ দেয়। চোখ খুলতেই অক্ষিপটে ভেসে ওঠে নিত্যদিনকার অফ হোয়াইট রঙা দেয়াল, ইনফিউশন পাম্পের একঘেয়ে যান্ত্রিক শব্দ, কেমোর অদ্ভুত রাসায়নিক গন্ধ আর বড় একটা জানালা যেখান থেকে সিএন টাওয়ারে শির ঝাপসা দেখা যায়। কিন্তু জানালার কাজগুলো এতটাই পুরু এবং বায়ুরোধী যে সবসময় একটা হালকা কৃত্রিম আলো জ্বলে থাকে, যা দিন আর রাতের পার্থক্য ঘুচিয়ে দেয়। রোজকার ন্যায় একই বিদঘুটে দৃশ্য আর সামনে বিদঘুটে স্বাদের দুপুরের খাবার দেখতে মনতা চোখ মুখ কুচকে নিল। একটা শুকনো টোস্টের উপর অ্যাভোকাডো আর কাঁচা মাইক্রোগ্রিন, আরেক প্লেটে বিটরুট আর কিছু অদ্ভুত স্বাদে সবজি, সাথে একটা অরেঞ্জ জুস। মনতা অসহায় দৃষ্টিতে তাকায় নার্সের দিকে আর মায়ের দিকে। নার্স নিরুদ্বেগ। মাসুমা ম্লান কণ্ঠে বলল, এগুলো না খেলে শরীরে শক্তি পাবি না তো। কেমোর কেবল অল্প কিছু ঘন্টা, তন্মধ্যে শরীর অদ্ভুত প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। দেহ আস্তে আস্তে নিস্তেজ বিলীন হচ্ছে। যদিও এগুলো মনতাকে এখনো একটু কষ্ট দিতে পারেনি, আর না মনতার পরিবর্তনগুলো বুঝতে পারছে, কারণ ভেতরে থাকা শক্ত সত্তাটি ঘোরগ্রস্ত তার সন্তানের সাথে দেখা করার জন্য। তার জন্য হলেও তাকে শক্তভাবে লড়তে হবে। মৌনতা নিজের উপর জোর করে হলেও খেতে লাগলো, কিন্তু 3-4 লোকমা খেতে অনুভব করলো সে মুখে কোনো স্বাদ পাচ্ছে না। সে জোরপূর্বক খেতে নিলেও পেট উগড়ে সব বেরিয়ে এলো। নার্স ছুটে এলো। 4 দফায় বমি করে মৌনতার দেহ ধপ করে বেডে পড়ে যায়। নার্স নিজ ভাষায় জানালেন, কেমোর প্রক্রিয়া শুরু হচ্ছে, মুখে স্বাদ পাবে না, বমি হবে, তবু খেতে হবে। কি যন্ত্রণাদায়ক জোর জবস্তি। নার্সের করা আদেশে মৌনতাকে আবারও সেগুলো মুখে নিতে হলো। পানি দিয়ে গিলে গিলে খেতে খেতে একটা সময় আবারও বমি করে সব ফেলে দিল। সেবার আর ওঠার শক্তি অর্জন করতে পারল না। দেহ অতলে ঢুকে যাওয়া আখিদয় ঠিকরে অশ্রুরা বেরিয়ে আসে। একটা মুহূর্ত ভীষণ ভারী মনে হয়। মাসুমা বেগম মৌনতার গলা থেকে বমি মাখা টিস্যুগুলো ফেলে আসে। মৌনতা ঘাড় কাত করে তাকায় পাশেই রাখা পান্ডাটির দিকে। নার্স গতকাল এটা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু সে ফেলে দিতে দেয়নি, বরং এটাকেও স্যানিটাইজ করে রাখা হয় প্রতিদিন। সে এরোজের কথা বিশ্বাস করেনি সেদিন, তবুও ফেলে দিতে মন মানেনি। মৌনতা দুর্বল হাত বাড়িয়ে পুতুলটি হাতে নেয়, নেড়ে ছেড়ে দেখে ক্ষীণস্বরে বলে, এই পান্ডা, তুমি নাকি ম্যাজিক জানো? আমি একটু মজার খাবার এনে দাও তো। না না, আমায় একটু ফুচকা খাওয়াও তো। মাসুমা হাসলো মেয়ের কাণ্ডে। সুধায়, এটা ম্যাজিক জানে? মৌনতা দুর্বল কণ্ঠে বলল, কে জানে, নাইলের চাচ্ছু তো বলল এটা ম্যাজিক পান্ডা, যা চাইবো তাই দেবে। মাসুমা হেসে পান্ডাটিকে নেড়েচেড়ে দেখে। কানের এয়ারপডটি চেপে ধরা এরোজের নেত্রদ্বয় সরু হয়ে আসে। অস্ফুট স্বরে আওড়ায়, ফুচকা। সময়ের দিক থেকে টরেন্টো 11 ঘন্টা পিছিয়ে বাংলাদেশ থেকে। তখন রাত প্রায় 11টা। তপবন ছেলের ঘর থেকে নিজের ঘরে ঢুকতেই দেখলো রোজ রূপকথাকে জড়িয়ে ধরে শুয়ে আছে বিছানায়, আর রূপকথা বই পড়ছে। সোফায় শুয়ে থাকা জবা স্প্রিংয়ের মতো সোজা হয়ে গেল তপবনকে দেখতে। তপবন নতশির ঢুকতে ঢুকতে বলল, উঠিস না, ঘুমা, আমি চলে যাবো এখনই। কেন ঘুমাইবেন না? ইদানিং রোজ আর জবাকে এখানে ঝিমাতে দেখা যায় বেশি। তপবন কাবার থেকে একটা কমফোর্টার আর নিজে টি শার্ট ট্রাউজার নিতে নিতে বলল, আমি তানশানের সাথে ঘুমাবো, তোরা সবাই এখানে ঘুমা। পরপরই রোজের উদ্দেশ্যে বলল, রোজ, ঝিমিয়ে না থেকে একটু পড়াশোনা তো করতে পারো। ইচ্ছে করছে না ভাইজান। রোজের তেরা কণ্ঠ। তপবন গম্ভীর গলায় বলল, পরীক্ষা ভালো না হলে কিন্তু কানাডা যেতে পারবে না। রোজ, কথাটা মাথায় ঢুকে রেখো। রোজ অভিমানী চোখে তাকায়, রেগে বলল, আমি একাই চলে যেতে পারবো, তোমাদের কারোর অনুমতি আর সাহায্যের প্রয়োজন নেই আমার। হাউ ফানি, তুমি তো একা খুলনা থেকে ঢাকায় যেতে পারো না। ভাইয়ের কথায় রোজ জেদ চেপে চুপ করে বসে রইল। তপবন এগিয়ে গিয়ে রাগান্বিত বোনের চুলগুলো এলোমেলো করে দিল। রোজ তেতে উঠল। মজা করবে না ভাইজান? তপবন হেসে তার নাক চেপে ধরে বলল, সারাদিন আমার মন খারাপ করে পড়ে থেকো না,
ভাইজানের ভালো লাগে না এভাবে তোমাকে দেখতে। পড়াশোনা করো, নিজের যত্ন নাও, ব্যস্ত থাকো, হাসি খুশি থাকো, দেখবে সময় কেটে গেছে। আর তখন আমরা সবাই মিলে একসাথে কানাডায় যাব, কেমন? রোজের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল, সে চকিতে শুধায়, সত্যি? 3 সত্যি। রূপকথার পাসপোর্ট করতে দিয়েছি, আমরা সবাই একসাথে কানাডায় যাব এখন। একটু হাসি খুশি থাকো। রোজ আনন্দে রূপকথাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। ওহ ভাবিজান, আমরা সবাই একসাথে কানাডা যাব, কি মজা! রূপকথা মৃদু হাসলো, স্বামীর দিকে চেয়ে বলল, আমার যাওয়ার প্রয়োজন নেই, আপনারা যান। আমি গেলে আব্বু আম্মুর দেখাশোনা কে করবে? জবা আর মাজেদা চাষি করবে। এখন এই চিন্তা সবই বাদ দাও আর পড়াশোনায় মনোযোগী হও, কেমন? তবে এহনো কথায় জবার মুখ পাণ্ডুর হয়ে গেল। তপবন হেসে উঠে তার মুখ দেখে বলে, তুইও যাবি জবা? জবা নাবোধক মাথা নাড়ল। তপবন তার মাথায় হাত রেখে বলল, মনতা শীঘ্রই আবার চলে আসবে, তখন তুই সারাদিন ওর সাথে লেগে বসে থাকিস। আমি তোকে কাজ থেকে 1 মাসের ছুটি দিয়ে দেবো তখন। জবা মন ভুলানো কথায় কান দেয় না, আবারও ধপ করে শুয়ে পড়ে। তপবন স্ত্রীর পানে এক পলক চেয়ে বলল, বায়োলজির ওই অধ্যায় শেষ করে ঘুমাবে। রূপকথা মৃদু হেসে মাথা নেড়ে সায় জানায়, মন বোঝা মানুষগুলোর একটু বেশি সুন্দর আর প্রেমময় হয়। মানুষটা কেমন করে বুঝে গেল? আজ রোজ আর জবা আপা তার সাথে ঘুমাতে চেয়েছিল। তপবন বেরিয়ে যেতে নিলে রোজ হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইজান। তপবন ফিরে তাকায়। কেন? আমার একা একা ভালো লাগছিল না, তাই ভাবির কাছে ঘুমাতে এসেছিলাম। তুমি বুঝে গেলে কি করে? তপবন স্মিত হেসে বলল, এর জন্যই তো আমি ভাইজান, ভাইজান সব বোঝে। রোজ মুগ্ধ চিত্তে হাসলো, তার ভাইজান সবার থেকে আলাদা, না বলতে সব বুঝে যায়। তপবন যেতে যেতে বলল, জবা তুই আবার নিচে ঘুমাস না, ওপরেই ঘুমাস। আচ্ছা ভাইজান। জবা গাল ভরে হেসে বলল, আগে যখনই ইমরোজ ভাইজান বাড়িতে না আসতো, সে মৌনতা ভাবি রোজ আর নাইল একসাথে ঘুমাতো। এই বাড়ির কেউ তাকে কাজের মেয়ে বলে অবজ্ঞা করে না, সম্মান করে, বোনের মতোই ভালোবাসে। রোজ মৌনতা নিজেদের জন্য যা কিনবে তার জন্য একটা কিনবে। নিশাতের কিচেনে ধূপধাপ শব্দ হচ্ছে, সে তড়িঘড়ি করে কিচেনে ছুটে এসে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সামনে এরোজ আর নিজের 2 ছেলে মেয়েকে দেখে অসন্তোষের সাথে বলল, তোরা কি ফুচকা বানাচ্ছিস নাকি লোহা পিটাচ্ছিস? মনোযোগ দিয়ে ফুচকা বানানোর ভিডিও দেখতে থাকা এরোজ তৃতীয়বারের মতো হতাশ হলো, বিরক্ত হয়ে বলল, খালামণি, ফুচকা ফুলছে না কেন? প্লিজ কিছু একটা করো, আমার হাতে সময় খুব কম। নায়েল তখন এরোজের একগোছা চুল ধরে তার কাঁধে চুপটি করে বসে আছে, মাঝে মধ্যে এটা ওটা নির্দেশ দিচ্ছে। সে বেশ আনন্দিত যে আজ ফুচকা খাবে। নিশাত এগিয়ে এসে বলল, ফুচকা কেন ফুলবে না? দে আমার কাছে। এতক্ষণ বসে 3টা ফুচকাও বানাতে পারলি না। সর এখান থেকে, আমি বানাচ্ছি। তোরা গিয়ে আলু আর ডালগুলো ম্যাশ কর। খালার ধমক খেয়ে এরোজ আলু ভর্তা তৈরিতে লেগে পড়ল। নিশান্ত শশা ও লেবু কাটছে, নিভা টক বানাতে ব্যস্ত। বিদেশে বড় হয় তারা নিজেদের সব কাজ নিজেরাই করতে অভ্যস্ত। এরোজের ঘনিষ্ঠ এক সহকর্মীর বড় বোন লীরা। বাবা মায়ের বিচ্ছেদ হয়, তারা বেড়ে ওঠাটা পথটা ছিল কণ্টকাকীর্ণ। তবে সব বাধা পেরিয়ে 2 ভাই বোন আজ প্রতিষ্ঠিত। প্রিন্সেস মার্গারেট ক্যান্সার সেন্টারের মতো প্রসিদ্ধ হাসপাতালে নার্স হিসেবে লীরা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। একবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গুরুতর আহত হওয়ায় সেই সহকর্মীর মাধ্যমে লীরার সাথে এরোজের পরিচয়। সেই থেকে দুজনের মধ্যে এক অদ্ভুত স্নেহময় সম্পর্ক গড়ে ওঠে। এরোজ এবার লীরার হাত আঁকড়ে ধরল, চাপা স্বরে অনুনয় করে বলল, প্লিজ 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 লেরা, হেল্প মি, ইউ নো আই লাভ ইউ সো মাচ ডিয়ার। লীরা রাগান্বিত স্বরে বলে উঠল, তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারো না রোজ, আমি তোমাকে মোটেও ভালোবাসি না। এসব করে তুমি আমাকে হাসিল করতে পারবে না, উল্টো আমার চাকরিটা হুমকির মুখে পড়বে। দরকার পড়লে আমি তোমায় সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো। প্লিজ লেরা, সাহায্য করো, তুমি তো সব জানো। লীরা অসহায় বোধ করে অতিষ্ঠ ভঙ্গিতে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমি ডাক্তারের থেকে শুনে আসছি আগামী 8 ঘন্টা কি কি করবেন তিনি, তারপর বলছি। এরোজ খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সুইটহার্ট। লীরা তেরে ফুরে দূরে সরে গিয়ে বলল, ডোন্ট বোদার মি এরোজ, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। এরোজ হেসে রসিকতার সুরে বলল, তাতে কি, আমি তবুও তোমায় ভালোবাসবো লীরা। আমার বয়ফ্রেন্ড তোমার হাত পা ভেঙে দিবে। লীরা রাগান্বিত স্বরে বলল। এরোজ আহত সুরে বলল, ভালোবাসার বদলে আঘাত তোমার মতো কঠোর নার্সই দিতে পারে লীরা। যাও, তোমায় ভালোবাসলাম না।
লীরা গটগট করে চলে গেল। এরোজের মুখ থেকে রসিকতা মিলিয়ে গেল মুহূর্তে। মিনিট 10 বাদে লীরা হন্তদন্ত হয়ে ফিরে এসে বলল, তাড়াতাড়ি করো, কাজ শেষে সব প্রমাণ লুকিয়ে ফেলবে কিন্তু। এরোজ তাকে আশ্বস্ত করে নিজেকে যথাসম্ভব স্যানিটাইজ করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কামরায় ঢুকতে তীব্র রাসায়নিক গন্ধ আর ইনফিউশন পাম্পের বিপ বিপ অ্যালার্মের শব্দে এরোজের দৃষ্টি স্থির হলো ধবধবে সাদা বিছানার উপর। হাতের ব্যাগটা টেবিলে রাখতে নার্স ফিরে তাকালেন, কড়া গলায় শুধালেন, ব্যাগটা কি স্যানিটাইজ করো? এরোজ মাথা নেড়ে সায় দিল। ও কেমোর সময়সীমা যতই বাড়বে মৌনতার রোগ প্রতিরোধ ক্ষমতা ততই কমে আসবে, তাই ডাক্তাররা সংক্রমণের বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ। এরোজ এগিয়ে গিয়ে বলল, ক্যান আই হ্যান্ডেল হার? ইয়েস। নার্স মৌনতার ভার এরোজের হাতে সঁপে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। বমি আর তীব্র গা বমি ভাব, শরীর যেন একদমই নিস্তেজ। অসুস্থতার সাথে দীর্ঘক্ষণ লড়াই করে মৌনতা মাথা তুলে তাকালো। শারীরিক যন্ত্রণায় মন ও মস্তিষ্ক এতটাই ভারসাম্যহীন যে অতি নিকটে থাকা পরিচিত মুখটি দেখেও সে কোনো অস্বস্তি বোধ করল না। মাস্ক ছাপিয়ে ধূসর নেত্রদয় দুর্বল দৃষ্টি পড়তেই এরোজ স্মিত হাসল, ক্ষীণস্বরে বলল, ভাই। নারীটির চোখ থেকে অবাধে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুগুলো। বড় বড় নিঃশ্বাস ফেলে মৌনতা মৃদুস্বরে বলল, হ্যালো। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে নেয় এরোজ। রোজগার নেয় শুধালো, হাউ ইউ? মৌনতা রোজকার অযৌক্তিক প্রশ্নগুলোর অযৌক্তিক জবাব দিয়ে বলল, ফাইন। এরোজ অশ্রুসিক্ত নয়নে হাসলো। মৌনতা একটু ধাতস্থ হতে সে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছিয়ে তাকে শুইয়ে দিল। ক্যাথেটারগুলো ঠিক করে দিতে অ্যালার্মের শব্দ বন্ধ হলো। এরোজ পানির গ্লাস এগিয়ে ধরলো, কিন্তু মৌনতার হাতটুকু তোলার শক্তি অবশিষ্ট নেই। তবুও সে চেষ্টা করলো গ্লাসটা ধরার। থরথর করে কাঁপতে থাকা শীর্ণ হাতটি দেখে এরোজের বুক ব্যথায় সংকুচিত হয়ে এলো। হাতের কাঁপন দেখে স্পষ্ট বোঝা যায় দৈহিক যন্ত্রণা। এরোজ টলটলে নেত্রে খপ করে আঁকড়ে ধরে সেই হাতটি, শক্ত হাতে মুঠোবন্দি করে নিয়ে বলল, ইটস ওকে, বল প্রয়োগ করতে হবে না। সে নিজেই মুখের সামনে পানি ধরে। মৌনতা ব্যর্থতার ক্লেশ সইতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। ক্রন্দনরত গলায় বলল, আমি গায়ে কোনো বল পাচ্ছি না কেন? এরোজ শুকনো ঢোক গিলে বলল, ওষুধের প্রভাবে হয়তো এমন হচ্ছে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে আবার। মৌনতা বিশ্বাস করলো সে ঠিক হয়ে যাবে। এরোজ আড়ালে নিজের চোখের জল মুছে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধায়, ফুচকা খাবেন? মৌনতা নিভু নিভু চোখে তাকায়, ক্ষীণস্বরে শুধায়, কিভাবে? এরোজ ভীষণ গুরুগম্ভীর কণ্ঠে বলল, আজ নিভা আর নিশান্ত ফুচকা খেতে চেয়েছিল, তাই খালামণি ফুচকা বানিয়েছে, নিয়ে এসেছি আপনার জন্য, খাবেন? মৌনতা ম্যাজিকে বিশ্বাস করে না, কিন্তু তার অসুস্থ দেহে হঠাৎ করে উল্লাস ছুঁয়ে গেল। সে অসুস্থতা ভুলে হড়বড়িয়ে বলল, আপনি সত্যি ফুচকা এনেছেন? আপনি কি জানতেন আমার ফুচকা খেতে ইচ্ছে করছে? এরোজ নিষ্পাপ ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি কি করে আপনার মনের কথা জানবো? খালামণি বানালেন, তাই নিয়ে এলাম। মৌনতা অবাক হয়ে বলল, তার মানে এই পান্ডাটা সত্যি সত্যি ম্যাজিক জানে? আমি আজ ওকে বলেছিলাম আমার ফুচকা খেতে ইচ্ছে করছে, আর দেখুন আমার কাছে ফুচকা চলে এলো। এরোজ চোখে হাসলো, বলল, আমি জানি তো, সেই জন্যই এটা এনেছি। আমার অনেক বন্ধুর কাছে এই পান্ডা আছে, ওরা যা চায় সব পায়। আপনার কাছে নেই? আপনি কিছু চান না? চাই তো। মৌনতা উৎসুক চোখে তাকিয়ে বলে, তবে আপনি যাকে ভালোবাসেন তাকেও চাইতেন? এরোজ স্মিত হেসে বলল, আমি যাকে ভালোবাসি সে সব সময় আমার কাছে ছিল। মৌনতা কপাল কুঁচকে তাকালো, মিনিমিনি স্বরে বলল, তবে আপনি এমন করেন কেন? কেমন? এরোজ ব্যাগ থেকে বাটি বের করতে করতে জিজ্ঞাসা করলো, ওই যে ছ্যাঁকা খাওয়া মানুষের মতো নেশা করে পড়ে থাকেন। মৌনতা বেশ ভয়ে ভয়ে কথাটা বলল। এরোজ মুখ তুলে তাকাতে সে তড়িঘড়ি করে ভয়ে মুখ ঘুরিয়ে নিল। এরোজ হেসে ফেলল, মিহিস্বরে বলল, সে আমার কাছে আসে নেশার ঘরে কিংবা ঘুমের ঘরে। তাকে এক নজর নিজের করে দেখার জন্য আমাকে নেশায় বোধ হয়ে থাকতে হয়, নয়তো গভীর ঘুমে। আর স্বাভাবিকভাবে আমার চোখে ঘুম আসে না, ঘুমের ঔষধ কিংবা নেশার আশ্রয় নিতে হয়। নিরাগ সহজ সরল স্বীকারোক্তিতে মৌনতা ভীষণ অবাক হলো। মানুষটা এভাবে খোলামেলা কথা বলে তা তো জানতো না। তার ভয় খানিক কমলো। এরোজে ফুচকা বের করতে মৌনতা চোখ চকচক করে উঠল, কিন্তু হাত বাড়াতে গিয়ে টের পেল সে সম্পূর্ণ শক্তিহীন। মুহূর্তে সব উল্লাস ম্লান হয়ে গেল। সে চলচল চোখে এরোজের ধূসর চোখের দিকে তাকালো। তার অসহায় চাহনি দেখে এরোজ কোনো কথা না বলে টক ভর্তি একটা ফুচকা তার মুখের সামনে ধরল। মৌনতার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। সে অস্ফুট স্বরে ধন্যবাদ বলে ফুচকাটা গপ করে মুখে পুরে নেয়। মৃদু কামড়ের আভাসে
এরোজ আহ করে উঠল। মৌনতা ভয়ার্ত চোখে তাকালো। ফুচকা মুখে নিয়ে অস্ফুট স্বরে ক্ষমা চাইল এরোজ। কুচকানো মুখে গা দুলিয়ে হেসে উঠল, বলল, আপনারা মেয়েরা খুব বোকা। আপনারা অনেক ধৈর্য নিয়ে নিজের ক্ষতি করেন, অথচ সুখের জন্য সামান্য কষ্ট সইতে চান না। মৌনতা তৃপ্তি সহকারে খাচ্ছে। এরোজের কথাগুলো হয়তো তার কানে পৌঁছাচ্ছে না। খাওয়া শেষ হতে সে আবার অবোধ শিশুর মতো হাঁ করে রইল। মাস্কের আড়ালে এরোজ সরব শব্দ করে হেসে উঠল। সেই দৃশ্য দেখে মৌনতা লজ্জা পেল। চোখে জল থাকলেও ঠোঁটের কোণে তখন স্মিত হাসি। সে বলল, আমার ফুচকা খুব প্রিয়, যত অসুস্থই হই না কেন এটা পেট ভরে খেতে পারি। এরোজ আর কিছু বলল না। একে একে ফুচকাগুলো তার মুখে তুলে দিতে লাগলো। মৌনতা তৃপ্তি ভরে খেয়ে প্রাণ খুলে হাসলো। এরোজ মুগ্ধ হয়ে সেই হাসি দেখলো, কিন্তু মৌনতার সেই তৃপ্তি দীর্ঘস্থায়ী হলো না। ঠিক 3 মিনিটের মাথায় সে গলগল করে বমি করে দিল। একবার করেই ক্ষান্ত হলো না। ততক্ষণ করলো যতক্ষণ না পেটের অবশিষ্ট খাবারগুলো বের হলো। সকল আনন্দ তৃপ্তি ফের মিলিয়ে গেল শারীরিক যন্ত্রণার কাছে। এরোজ বলহীন দেহে তাকিয়ে রইল নেতিয়ে পড়া দেহটির পানে। এটা তো কেবল শুরু, এর থেকে বিদঘুটে লড়াই যে সামনে অপেক্ষা করছে। অসুস্থতার ক্লান্তিতে মৌনতা 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। দীর্ঘক্ষণ পর যখন তার ঘুম ভাঙল তখন সে অবাক হয়ে গেল, কেননা ঘুমানোর আগে এরোজকে যেভাবে স্থির নয়নে তাকিয়ে থাকতে দেখেছিল সে এখনও ঠিক সেভাবেই বসে আছে। মৌনতা পলক ঝাপটে ঘুম জড়ানো কণ্ঠে শুধালো, আপনি এখনো এখানে? কটা বাজে? বুকে হাত বেঁধে বসে থাকা এরোজ মৃদু হেসে বলল, ভোর 5টা। আপনি ঘুমাননি? এরোজ নাবোধক মাথা নাড়ল। অস্ফুট স্বরে বলল, যার জীবন তার থেকে পিছু ছুটে যাচ্ছে তার চোখে কি করে ঘুম নামবে? মৌনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মানুষটার কথাগুলো কেমন যেন অদ্ভুত। ক্লাসরুম তখন মৃদু গুঞ্জনে মুখরিত। কোলাহলে বিষাক্ত। তানশান নিজের বেঞ্চে বসে বই খুলে বসলো। বাইরের জগতে সব হট্টগোল যেন বইয়ের পৃষ্ঠার সান্নিধ্যে এসে মুহূর্তে ফিকে হয়ে গেল। তানশানের প্রবল মনোযোগ তখন বইয়ের পাতায় নিবদ্ধ, কিন্তু আচমকায় সেই একাগ্রতা ছিন্ন হলো। কর্ণকুহরে বিঁধল এক অতি পরিচিত নাম। সহপাঠীরা উচ্চস্বরে বলল, সুনেহরা, কতদিন পর এলি? তানশানের চোখ দুটো অবাধ্য হয়ে পড়ে। দৃষ্টি ছুটে যাচ্ছে কারোর দিকে, কিন্তু সে তবু অনড়। দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল বইয়ের দিকে। সুনায়রা কোনো উত্তর দিল না। ধীর পায়ে গিয়ে মাঝের সারির একটা বেঞ্চে বসে পড়ল। ক্লাসের সবাই খানিক অবাক। বিগত 1 মাসে হাতে গোনা কয়েকদিন তাকে স্কুলে দেখা গেছে, তাও কেবল জরুরি ক্লাস টেস্টের জন্য। তবে বিস্ময়টা সেখানে নয়, বিস্ময় সুনায়রার বদলে যাওয়া রূপে। মেয়েটাকে আগের মতো হাসতে দেখা যায় না, গুন্ডামি করতে দেখা যায় না, তানশানের জন্য পাগলামি করতে দেখা যায় না। তাদের ক্লাসের সবচেয়ে গম্ভীর চুপচাপ স্টুডেন্ট তানশান হলো বিগত 1 মাসে এই রেকর্ড ভেঙে দিয়েছে সুনেরার গাম্ভীর্যতা। তানশান নতশির পুনরায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। বইয়ে চোখে মুখে অদম্য দৃঢ়তা। সে জানে সুনেহারার এই পরিবর্তনের কারণ তার দেওয়া আঘাত, কিন্তু এতে তার কোনো আফসোস নেই। তার জীবনের পরিধি অনেক দীর্ঘ, তাকে সেই দীর্ঘ পরিধি পর্যন্ত পৌঁছাতেই হবে। মায়ের কথা মতো বাবার প্রতিরূপ নিজেকে দাঁড় করাতে হবে। এই পথটাতে সে কখনোই কাউকে নিজের পিছু টান কিংবা দুর্বলতা বানাতে পারে না। শিক্ষক ক্লাসে আসতেই পিনপতন নীরবতা নেমে এলো। হায়ার ম্যাথ টিচার বোর্ডে একটা অঙ্ক দিলেন। বহুদিন পর সুনেহরাকে দেখে তিনি গম্ভীর কণ্ঠে শুধালেন, সুনেহরা, এত স্কুল বন্ধ দিচ্ছ কেন? তোমার পড়াশোনার গতি তো এমনিতেও ভালো না। তোমার বাবা জানে এগুলো? সুনেহরা দাঁড়িয়ে যায়, থমথমে মুখে বলল, শিক্ষকের চোখে মুখে বিরক্তি। বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে, উপরন্তু বাবা স্কুলের কমিটি, নিজ মর্জি মাফিক জীবনযাপন করে, আর শিক্ষকরা কিছু বলতেও পারে না। সে থমথমে মুখে বলল, বাবা মায়ের প্রশ্রয়ে তোমাদের মতো ছেলে মেয়েদের জীবন শেষ হয়ে যায়। তোমার বাবা কি জানে না তুমি পড়াশোনায় কত খারাপ? একটা সূত্র তো মুখস্থ থাকে না, ম্যাথ তো দূরের কথা। সেখানে স্কুল বন্ধ দেওয়ার মতো কাজ সায় দেয় কি করে? টিচারের কথার প্রেক্ষিতে সুনেহরা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কি বললে? শিক্ষক কিছুটা দমে গেলেন, কিন্তু গোটা ক্লাস তখন বিস্ময়ে বিমূঢ়। সুনেহরা যে একটা সূত্র বলতে খাবি খেত, সে সবার আগে অঙ্ক শেষ করে ফেলেছে, এমনকি মেধাবী তানশানেরও আগে। সদ্য অ্যান্সার লেখা তানশানের কলম থেমে গেল। সে ঘড়ির দিকে তাকালো। মাত্র 4 মিনিট। ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট হয়েও সে এর মধ্যে শেষ করতে পারেনি। অথচ সুনেহরা সে বিস্ময় নিয়ে সে সুনেহরার দিকে তাকালো। মেয়েটা ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শিক্ষক খাতা দেখে হতবাক হয়ে বললেন, ম্যাথ তো একদম নির্ভুল। তা কি হয়েছিল তোমার? এখন সুস্থ তো? আচ্ছা বসো, আর বন্ধ দিও না, আর এই পড়াশোনার গতি ধরে রেখো।
শিক্ষক অন্য সবার খাতা দেখতে এগিয়ে গেলেন। সুনায়রা উদাসীন দেহে বসে পড়ে, নত শির তাকায় নিজের খাতাটার দিকে। শিক্ষক ভেরি গুড লিখেছে। টানা টানা ঘন পল্লবে আবৃত চোখ দুটো অযথায় চলচল করে উঠল। সে তো এগুলো কখনো চায়নি, কিন্তু যা চেয়েছে তা পায়নি। তাই ধরে রাখার মতো এইটুকুই আছে, যেটুকু সে ধরে রাখবে, নিজের সবটুকু দিয়ে ধরে রাখবে। সাদা পাতায় টুপ করে এক ফোঁটা নোনা জল পড়তেই সে দ্রুত মুছে ফেলল। তানশানের স্থির দৃষ্টি নড়ে চড়ে উঠল। সে ম্লান হেসে ফিরে তাকায় নিজের খাতার দিকে। অলস হাতে কলম চালায় সফেদ পৃষ্ঠার ঠিক শেষ অংশে। আমার দেওয়া আঘাত যদি তোমায় এতটা পরিবর্তন করতে পারে, তবে এমন আঘাত আমি বারবার দেব। তবুও তুমি নিজের ক্ষমতাগুলোর সাথে পরিচয় হও, অনেক বড় হও। শিক্ষক আসতেই তানশান পৃষ্ঠা উল্টে ফেলল। শিক্ষক খাতা দেখে বললেন, আজ তুমি দ্বিতীয় হয়ে গিয়েছো তানশান। তানশান মৃদু হেসে বলল, নো প্রবলেম স্যার, আমার ভাল লাগে প্রতিযোগিতা। শিক্ষক মৃদু হেসে তাকে সাব্বাসী জানালেন। তানশান প্রতিটা শিক্ষকের কাছে খুব প্রিয়। সুনেহারা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে খাতার দিকে। কানে বাজছে তানশানের কথাটা। সে ম্লান হাসলো। সে তো প্রতিদ্বন্দ্বী হতে চায়নি, হতে চেয়েছে সঙ্গী। তপবন শিকদার দুদিন ধরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তকদির শিকদারের মোট সম্পত্তির ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। সে টাকা ইনকাম করতে শিখেছে থেকেই তার নেশা ছিল জমি জমা কেনার। খুলনা এবং বাগেরহাট দুই জায়গাতেই তকদির শিকদারের অঢেল সম্পদ রয়েছে। সেই জমি জমা সংক্রান্ত কাজে কখনো বাগেরহাট কখনো খুলনা যাতায়াত করতে করতে তাদের দম ফেলার ফুরসত নেই। তপবন আর তকদির শিকদারের ফিরতে রাত 11টা বাজলো। কোনো মতে কাপড় ছেড়ে দুটো খেয়ে স্ত্রী সন্তানকে পড়াতে বসেছে। রূপকথা কলেজ থেকে জানানো হয়েছে সে ভালো পারফরমেন্স করছে, আরেকটু চেষ্টা করলে একটা ভালো ফলাফল পাবে। এই আরেকটু চেষ্টা করতে তপবন একটু কার্পণ্য করছে না। সকল ব্যস্ততা সামলে হলেও দুজনকে সময় দেয়। অন্তভাগে রূপকথাকে জিততে দেখা স্বপ্ন। তানশান কখনো বাবাকে আশাহত করে না, তার পেছনে খুব বেশি পরিশ্রম করতে হয় না তপবনের। কিন্তু রূপকথার বিষয়টা ভিন্ন। না চাইতেও এই গোটা সংসার, স্বামী আর সন্তানের ভার তার কাঁধে থাকে। এর জন্য তপবন নিজের সবটা পরিশ্রম স্ত্রীকে দেয়। শহরতলি তখন তন্দ্রাচ্ছন্ন, তবে শহরের মাঝে একটা বাড়ির কক্ষে তখনও আলো জ্বলছে। তপবন খাতা দেখতে দেখতে এক পলক তাকায়, গড়িমসি করতে থাকে স্ত্রীর পানে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, যতক্ষণ ধরে গড়িমিশি করেছো ততক্ষণে একটা পৃষ্ঠা পড়া হয়ে যেত। রূপকথা অভিমানী চোখে চেয়ে বলল, রোজ রাতে এই সূত্রের শীট কেন পড়তে হবে? আমার সব মুখস্থ। মুখস্থ থাকলেও পড়বে, চর্চায় মেধা শানিত হয়। তপবনের একরোখা কণ্ঠ। রূপকথা অভিমানী দৃষ্টিতে তাকালো। সারাদিন সংসারের পেছনে ছোটাছুটি করে কি এত ধকল শরীরে সহ্য হয়? আবার রোজ রাতে এমন কঠোর টিচারের পাল্লায় পড়তে হয়। আজ সে কোনোভাবেই আর পড়বে না। আর এই টিচারের বেশে থাকা স্বামী কেউ জব্দ করবে। সে ধপ করে চেয়ার ছেড়ে উঠে গিয়ে জেদি কণ্ঠে বলল, আমি এখন ঘুমোবো, আর পড়বো না। আর আমার শরীরে আর জোর নেই। বলেই সে গটগট করে চেঞ্জিং রুমে চলে গেল। তপবন ঘাড় ঘুরিয়ে তাকায়, বিড়বিড় করে বলে, যে দিমে। সে আবারও খাতা দেখায় মনোযোগী হয়। এসব পেরেছে। সে হাঁপ ছাড়ল। এখন আর রূপকথা ম্যাথকে ভয় পায় না। সে বই খাতা গুছিয়ে রাখতে রাখতে খানিক পরিকল্পনা আঁটলো। সূত্র না পড়িয়ে তো সে রূপকথাকে ঘুমাতেই দেবে না। তবে তার পরিকল্পনার চেয়েও প্রতিপক্ষের পরিকল্পনা অধিক অপ্রীতিকর। প্রতিপক্ষ যে ইতিমধ্যেই তার দুর্বলতা জেনে গিয়েছে। তপবন চেয়ার ছেড়ে উঠতেই ছোটখাটো একটা ধাক্কা খেলো। সদ্য ওয়াশরুম থেকে বের হওয়া রূপকথার আপাদমস্তক চেয়ে হতবাক হয়ে শুধালো, এগুলো কি পড়ছো? শাড়ি কোথায়? একটা সাদা ফ্রক আর সাদা ঢিলে ঢালা সালোয়ার পরিহিত রূপকথা থমথমে মুখে ওড়না গায়ে জড়াতে জড়াতে বলল, কি পড়েছে মানে? আপনি দেখতে পাচ্ছেন না? তপবন তৎক্ষণাৎ অসন্তোষের সাথে বলল, আরে সেটাই তো, এগুলো কেন পড়ছো? এখন থেকে এগুলো পরেই ঘুমাবো। মোটেই না, এগুলোতে তোমায় ভালো লাগে না। খোলো। কে বলেছে ভালো লাগে না? ওই দেখুন আয়নায়, সাদা পরীর মতো লাগছে আমায়। তপবন অসন্তোষের সাথে বলল, হ্যাঁ সাদা পরি লাগছে, কিন্তু আমার লাগছে না। যাও শাড়ি পরে এসো। এতদিন আমায় জ্বালিয়ে এখন এগুলো পড়তে পারবে না। আমি এতদিন আপনাকে জ্বালিয়েছি? রূপকথা কোমরে হাত দিয়ে শুধায়, বিয়ের পরের দিন থেকে শাড়ি কোথায় থাকে তাই খুঁজে পাইনি, এখন এসেছো আমাকে আবার এভাবে জ্বালাতে। তপবনের কণ্ঠ বেশ ক্ষুব্ধ। আর জ্বালাবো না আপনাকে, তার বন্দোবস্ত করছি। কথা থমথমে মুখে বলেই বিছানা থেকে কমফোর্টার নিয়ে সোফায় শটান হয়ে শুয়ে পড়ল। তপবন হতবাক। এ কি, ওখানে ঘুমোচ্ছ কেন?
আমি তো আপনাকে জ্বালাই, তাই আজ থেকে আমি এখানে ঘুমোবো। রূপকথা জেদি কণ্ঠে তপবন বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেলে বলল, এই মাঝরাতে কি শুরু করেছো? আমি কি করলাম? আপনি তর্ক করছেন, গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। তপবন কোমরে হাত দিয়ে দেখে জেদি মেয়েটা এতদিন ধরে তার বদঅভ্যাসটুকু ভালো করে বুঝে গিয়েছে, যার জন্য ঠিক উচিত জায়গা বরাবরই আঘাত করছে। সে থমথমে মুখে এগিয়ে গিয়ে তাকে কোলে তুলে নিতে নিতে বলল, একটু কোলে উঠবেন বললেই পারেন, এত অভিনয় করার প্রয়োজন ছিল না মুরবি। রূপকথা তড়িঘড়ি করে সোফার হাত আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠল, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমোবই না। হচ্ছে কি রূপকথা? তপবন রেগে গেল। রূপকথাও দাঁতে দাঁত চেপে বলল, শিক্ষক পিতার সমতুল্য হয়, খবরদার ছাত্রীর সাথে অসভ্যতা করবেন না। তপবন এতক্ষণে বুঝলো ক্ষোভটা কোথায়। সে রাগান্বিত মুখ পানে চেয়ে গনগনে স্বরে বলল, পড়ার সময় টিচার, এমনি সময় হাজব্যান্ড। এইসব ফালতু কথা বলা বন্ধ করো। এগুলো ফালতু কথা না, বাস্তব কথা। যেদিন কঠোর টিচারের রূপ ছেড়ে ফুল টাইম স্বামী হতে পারবেন, সেদিন আসবেন। বলেই রূপকথা কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তপবনের কোমরে হাত দিয়ে কিয়ৎকাল মেয়েটিকে দেখে ওয়াশরুমে চলে যায়। দরজা লাগানোর শব্দে রূপকথা বিস্ময়ে জয়ের হাসি হাসলো। হাসতে হাসতে কাঁধ ফিরে আরামের চোখ বুঝলো, কিন্তু 2 মিনিট বাদেই তার ঘুমন্ত দেহের উপর থেকে ঝট করে একটা ঝড় বয়ে গেল। কেউ এক ঝটকায় কোলে নিতেই রূপকথা ফের চেঁচিয়ে উঠল, কি হলো? বলেছি না, যেদিন আদর্শ স্বামী হতে পারবেন সেদিন আসবেন। আমি অল টাইম একজন আদর্শ হাজব্যান্ড। তপবন দৃঢ় কণ্ঠে বলেই ছোট্ট দেহটিকে বিছানায় চেপে ধরল। রূপকথা রাগান্বিত স্বরে বলল, সবসময় আপনি এমন জোর খাটাতে পারেন না। তপবন তার কথা অগ্রাহ্য করে স্মিত হেসে রাগান্বিত মুখটা থেকে সব রাগ শুষে নেওয়ার প্রয়াসে অজস্র ছোট ছোট চুম্বন এঁকে দিল পুরো মুখশ্রী জুড়ে। একের পর এক চুম্বনে রূপকথার রাগ মোমের ন্যায় গলতে লাগলো। চোখে মুখে ভর করে লাজ। বদ্ধনেত্রী মিনমিনে স্বরে বলল, শুনুন বলছি। একের পর এক চুমুর ঝড় বইতে রূপকথা হাঁফ ছাড়ে। চোখ খুলতেই মুখের উপর থাকা মুখটি দেখে এসে কঠিন চোখে তাকালো। তপবন মৃদু হেসে বলল, ফুল টাইম হাজব্যান্ড হলে আপনি টিকতে পারবেন না মুরবি। আর এমন জেদ করবেন না, শাড়ি স্যার আপনাকে একটু আমার মাল লাগে না। অন্তঃস্থলে হাজারো রঙিন প্রজাপতির আনাগোনা, তবুও রূপকথা রাগান্বিত মুখটা ধরে রাখে। বাঁকা চোখে চেয়ে চেয়ে সরে যেতে চায়, কিন্তু পারে না। তপবন তাকে শক্ত হাতে বুকে জড়িয়ে নিয়ে ল্যাম্পটা নিভিয়ে দেয়। বুক ভরা প্রশান্তি নিয়ে রূপকথা যখনই প্রিয় বুকটিতে মাথা ঠেকিয়ে চোখ বুঝে, তখনই ফের তার মস্তিষ্কে আগুন ধরিয়ে দিয়ে তপবন শুধালো, পরাবৃত্তের আদর্শ সমীকরণটা কি যেন? রূপকথা সরব বুক থেকে মাথা তুলে কঠিন চোখে তাকালো। তপবন হেসে জোরপূর্বক ফের তার মাথা বুকে চেপে ধরে বলল, তাড়াতাড়ি বলো, একবার সব সূত্র রিভাইজ দিয়ে ঘুমিয়ে যাবা। অগত্যা রূপকথা রাগে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে শুয়ে তপবনের সব প্রশ্নগুলোর জবাব দিল। সব প্রশ্নের জবাব দিতেই তপবন প্রসন্ন মনে হাসলো। অতি আদরে ছোট দেহটিকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে ললাট বরাবর আলতো চুম্বন করে বলল, আমি জানি তোমার কষ্ট হয়, কিন্তু দিন শেষে যখন সংসার, স্বামী, সন্তান সব দায়িত্ব পালন করার পরও নিজেকে আর 5টা মেয়ের মতো সফল দেখবে, তখন এই সব কষ্ট মিলিয়ে যাবে। নিজে যখন নিজের পরিবারের শক্তি হবে, নিজের পায়ে দাঁড়াবেন, তখন এগুলো আর কষ্ট মনে হবে না। আর 1.5 বছর একটু বেশি কষ্ট হবে। একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেলে এরপর আর কিছু ফিরে তাকাতে হবে না। রূপকথা বোঝে সব, কিন্তু প্রায়শই ধৈর্যহারা হয়ে যায়। আর ঠিক তখনই এমন একটা শক্তপোক্ত আশ্রয় পায়। সে বদ্ধ নেত্রে শক্ত করে ধরে পুরুষালী পৃষ্ঠদেশ ফিসফিসিয়ে বলে, আমি বুঝি। তপবন মৃদু হেসে বলল, এর জন্যই তো আপনি আমার মুরব্বি। একবার নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আমি মরে গেলেও আর তোমাকে নিয়ে আমার কোনো টেনশন থাকবে না। ভীষণ আদুরে এক মুহূর্তে, অথচ সেই মুহূর্তে এমন কথা অনাকাঙ্ক্ষিত ছিল রূপকথার। সরব আধারের মাঝে একজোড়া আঁখি চিকচিক করে উঠতে তপবনে স্মিত হাসলো। ছোট্ট মুখটিকে সামনে এনে নীরবে অশ্রুগুলো মুছে দিতে দিতে ক্ষীণস্বরে বলল, কি মুশকিল বলো তো, এই বসে এসে এত ভালোবাসার ঋণ কী করে শোধ করব? শুধু শুধু অপহরণের শেষ সময় কেন এলে তুমি? মৃত্যু যেদিন স্পর্শ করবে সেদিন ভীষণ যন্ত্রণা হবে। রূপকথা নাক টেনে কেঁদে উঠল, ক্রন্দনরত গলায় শুধায়, এমন কথা কেন বলছেন? তপবন ম্লান হেসে বলল, মৃত্যু যে ধ্রুব সত্য, তবে সেই সত্য মানতে এতদিন একটু ভয় হতো না, কিন্তু ইদানিং মনে হয় জীবনের লহমা আর একটু লম্বা হোক, যেন আমার জীবনের শেষ আলোক ছায় আমি নিজেকে আর একটু প্রজ্বলিত করতে পারি। ছোট্ট রূপকথার জীবনে ভালোবাসা, প্রেম, দায়িত্ব, ভরসা, আশ্রয় সবটা এই মানুষটা জুড়ে। তার কল্পনার চেয়ে অতীব সুন্দর এই মানুষটাকে হারাতে সে ভীষণ ভয় পায়। সে আরো শক্ত করে জড়িয়ে ধরে ক্রন্দনরত গলায় বলে,
অলক্ষণে কথা বলবেন না। আমি রোজ আল্লাহর কাছে দোয়া করি যেটুকু সময় বাঁচবো একসাথে বাঁচবো। যতদিন আপনি নামক ছায়া থাকবেন ততদিন আমি থাকবো। আমার মোটেই একা একা সার্ভাইভ করার জন্য প্রস্তুত করতে হবে না। আমি আপনার ছায়া তলে বাঁচতে ভালোবাসি। তপবন বিমুগ্ধ নয়নে চেয়ে শোনে মায়াবী মেয়েটার অশ্রু ভেজা কণ্ঠ, সাদরে জড়িয়ে নিয়ে বলল, আর আমি আপনাকে আমার এই ছায়াতলে আগলে রাখতে ভালোবাসি মুরব্বি। রাতটুকু নিবিড় আলিঙ্গনে একে অপরের উষ্ণতায় কেটে যায়। ধীর স্থির তপবন অনুভব করে সৃষ্টিকর্তা তার পৃথিবীটা একটু একটু করে আবার সুখময় করে তুলছে। পরদিন শুক্রবার, রূপকথা নাস্তা বানানোর জন্য রান্নাঘরে ঢুকতেই দেখলো পিছু পিছু বাবা ছেলেও রান্নাঘরে ঢুকেছে। সে কৌতূহলী গলায় শুধালো, আপনারা দুজন এখানে কি করছেন? কিছু লাগবে? নাস্তা বানাতে একটু সময় লাগবে। তপবন মৃদু হেসে বলল, আজ আমরা তোমার সাথে নাস্তা বানাবো। রূপকথা বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেলে বলল, কোনো প্রয়োজন নেই। আপনারা কাজ আরো এলোমেলো করে দেবেন। জবা আপা আর মাজেদা চাচি আছে, আমায় সাহায্য করার জন্য তারা। তপবন তার কথা শোনে না। আটার কৌটা নামাতে নামাতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।